তো মানুষের আপনজনের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ারই অংশ হচ্ছে আজকে এই বিপুল মানুষের স্মরণকালের, শুধু আমার দেশে না, এই ভূখণ্ডের বিভিন্ন দেশে এত বড় জানাজা আপনি লক্ষ্য করতে পারবেন। একজন গৃহবধূর থেকে তিনি রাজনীতিতে যে এসে একটি মাইল ফলক সৃষ্টি করেছেন। মান সম্মান আল্লাহর হাতে, জনতার কাছে, এটা অর্জন করতে হয়। একটি ফ্যাসিস্ট সরকার কারাগারে আটকে রেখে অত্যাচার করেছে, তাকে একরকম মেরেই ফেলতে চেয়েছিলেন। এই সংসদে রাজনীতির কবর রচনা করছিল শেখ মুজিবুর রহমান, তার পিতা। সেই কথা একবারও সে উল্লেখ করতো না, মানে শেখ হাসিনা উল্লেখ করতেন না। তিনি ক্ষমতার থেকে যাবেন না, তিনি 41 পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তো কিভাবে থাকবেন সেরকম একটা স্কিম তিনি নিজে বানিয়ে নিয়েছিলেন। বিএনপিকে রক্ষা করার জন্য যে দায়িত্বশীল ব্যক্তি হবেন তিনি বেগম জিয়া। তার আগে কিন্তু তিনি রাজনীতিতে ছিলেন না। নির্বাচিত প্রধানমন্ত্রী বলে দাবি করেন, তিনি বলে বসলেন যে ওনার তো বয়স হয়ে গেছে, ওনার আর বাঁচার দরকার কি। প্রলোভন ছিল, নির্মমতা ছিল, জেল খাটার অভিজ্ঞতা হয়েছে তার। এর মধ্য দিয়েও কিন্তু তিনি কখনোই কোনো সময়েই আপোষ করেননি। এতভাবে তার উপরে যে অত্যাচার 11 সরকার করেছে, তারপরে যে তিনি বেঁচে থাকবেন এটাও কিন্তু আমরা খুব চিন্তা করি নাই। তিনি এক জীবনে মুক্তিযুদ্ধ, দুটি গণঅভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী না, সরাসরি অংশগ্রহণকারী। তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবেও উল্লেখ করেছেন, কারণ মুক্তিযুদ্ধে তারাও নির্যাতিত। এই দলটাকে ইস্পাত কঠিনভাবে তিনি রেখেছেন, যাতে করে কেউ এখানে হাত না দিতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মাহবুব সৈকত, মাই টিভি সংলাপ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই জানেন এবং সবাই দোয়া করছেন, এক মহা উপাখ্যানের পরিসমাপ্তি হলো, যে উপাখ্যান রচনা করেছিলেন বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী হিসেবে সবার মাঝে পরিচিত হয়ে উঠেছিলেন। শুধু দেশেই নয়, তিনি প্রবাসী এবং সারা বিশ্বের মাঝে এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই তার রুহের মাগফিরাত কামনা করছি। যিনি এতদিন আমাদের মাঝে ছিলেন, আজ থেকে তিনি আর আমাদের মাঝে সশরীরে হয়তো নেই। তার আদর্শ হয়তোবা থাকবে, তার চেতনা হয়তোবা থাকবে, তার আকাঙ্ক্ষা, রেখে যাওয়া দেশ, রেখে যাওয়া জাতি এবং তার দল থাকবে। আমরা সেই মহা উপাখ্যানের পরিসমাপ্তি বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত দুজন মুখ, বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত দুজন সহচর এবং জাতীয় রাজনীতিতে তাদেরও যারা চলেছেন খালেদা জিয়ার হাত ধরে সিফাহ সালার হিসেবে। ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপির, সিনিয়র আইনজীবী, এবং বাম পাশে রয়েছেন বিএনপির আরেকজন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্রনেতা। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে দিয়ে একটু শুরু করছি। আজকের গোটা দেশকে আমরা দেখেছি, গোটা জাতিকে আমরা দেখেছি যে, এবং হয়তো স্বাধীনতার পরে কবে এত লোক একজনের জানাজায় এসেছে, একজন ব্যক্তির অথবা একজন নেত্রীর, একজন পরিচালকের, সেটি হয়তো আমরা বলতে পারবো না। আপনারা যারা দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে আছেন তারা হয়তো বলতে পারবেন। আজকের এই দিনে আপনার একটু অনুভূতিটা সবার আগে শুনি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলতে হয় যে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারা জাতিকে রেখে না ফেরার দেশে চলে গেলেন। আজকে প্রায় কোটির ঊর্ধ্বে লোক তার জানাজায় শরীক হয়েছে। আল্লাহ তার ব্যস্ত নসিব করুক, এটাই আজকের দিনে সকলের একটাই কামনা ছিল। তো আপনি যে প্রশ্নটি করেছেন, এর আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজা হয়েছিল, সেই জানাজাও কিন্তু মানিক মেবেনেতে হয়েছিল। জি। সেখানেও আমি উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। তো আজকের যে জানাজা, সেখানে যে লোকের উপচে পড়া ভিড়, আমার মনে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাইতেও অনেক বেশি তখন তো লোক সংখ্যাও কম ছিল। লোক। হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতির তখন সময় তো লোক সংখ্যাও কম ছিল। ইনফ্যাক্ট বলা হয় যে 7 কোটি লোক ছিল আর জি। কি, বা 7.5 কোটি ছিল আর কি। এখন লোক সংখ্যা বেশি, কিন্তু লোক সংখ্যা বেশি হলেও যে মানুষের যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে উচ্ছ্বাস এবং বেগম খালেদা জিয়ার প্রতি যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, একজন গৃহবধূর থেকে তিনি রাজনীতিতে যে এসে একটি মাইল ফলক সৃষ্টি করেছেন এবং আপোষহীনভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, এইটা জাতির জন্য আসলে এই যে আজকে না ফেরার দেশে চলে যাওয়াটা, এটা জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে তিনি প্রায় মৃত্যুশয্যা অবস্থার মধ্যেও তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, আমি চাই সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে পরিচালনা করুক, এই দেশটাকে গড়ে তুলুক। দেখেন কতটা দেশপ্রেম হলে, কতটা মানুষের প্রতি, মাটির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থাকলে এই ধরনের বক্তব্য একজন নেত্রী, যাকে দিনের পর দিন একটি ফ্যাসিস্ট সরকার কারাগারে আটকে রেখে অত্যাচার করেছে, তাকে একরকম মেরেই ফেলতে চেয়েছিলেন, তো আল্লাহ তাআলা তাকে যে কোনোভাবেই হোক সেই ফ্যাসিস্টের হাত থেকে অন্তত রক্ষা করেছিলেন। তখনকার অবস্থার মধ্যে বলছি আর কি। তো আপনার প্রশ্নটা হলো যে এত লোক দেখেছেন কিনা? না, আমি এত লোকের সমাগম আর কখনো দেখিনি। দুদু ভাই, আপনার কাছে একটু আসি। দেশ এবং দেশের মানুষই আমার কাছে সব, দেশের বাইরে আমার কাছে কিছুই নেই, এই বক্তব্যটা বারবার আমরা দেখেছি। আজকে জানাজার আগেও শুনছিলাম ওখানে বসে। তো দেশ এবং দেশের মানুষের আমার কাছে সব, এর আগেও আপনাদের কাছে শুনেছি যে তাকে বারবার যখন বিদেশে পাঠিয়ে দিতেও চেয়েছিল বিভিন্ন সময়, 1/11-এর পরে, তখনও তিনি আঁকড়ে ছিলেন। এই যে তার দেশেই থাকা, দেশের কি কবরস্থ হওয়া, দেশের মানুষের এভাবে ভালোবাসা পাওয়া, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? তার এই চলে যাওয়ার ঠিক ফ্যাসিস্ট বিদায় নিল, আল্লাহ তাকে এতটা সম্মান দিয়ে পৃথিবী থেকে বিদায় দিলেন। জি, আপনাকে ধন্যবাদ। মান সম্মান আল্লাহর হাতে, জনতার কাছে এটা অর্জন করতে হয়। যেমন আজকে যে জানাজার মানুষের ঢল, জি। এটা ঠিক ঢাকা শহর না, সারা বাংলাদেশ থেকে, মানে একজন উপচে পড়া, সে তার স্বজন হারিয়েছে, তার স্বজন হারানোর শেষ মুহূর্তটা সে কাছে থাকতে চায়। কোনো কোনো পত্রিকা লিখেছে শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা, মানে মুসলিম বিশ্বে, এটা বাংলাদেশের না। তো স্বাভাবিক কারণে আজকে আমি নিজেও ছিলাম, আজকে যারা ওখানে ছিলেন, যারা সচোখে দেখেছে, যারা একটু দেরি করে গেছে, তাদের ওখানে পৌঁছানো আর সম্ভব হয় নাই। আশেপাশে বিশেষ করে যেমন শ্যামলী, আপনার এদিকে 27 নম্বর ছাড়িয়ে, ধানমন্ডি 27 নম্বর, ঠিক মানে ফার্ম গেট, বাংলা মোটর পর্যন্ত চলে গেছে। না না, এইভাবে, তার মানে কিন্তু এইটুকু সীমাবদ্ধ না। যারা আসতে পারে নাই তারা কিন্তু জানাজা সেই সব জেলাতে, সেই সব থানাতে তারা
পড়েছে গাইবিয়ানে জানাজা। তো এই জানাজার মূল বিষয়টি হচ্ছে তাদের একান্তই হৃদয়ের মানুষটাকে, যাকে শ্রদ্ধা করে ভালোবাসে, যার সঙ্গে রাস্তার আন্দোলনে তারা ছিল, এটা যথাযথভাবেই আপন মানুষের জন্য যেমন মানুষ করে, তারই প্রতিফলন আজকে এই জায়গাটায়। উনি যে সময় মানে সেই জিয়া রহমান শাহাদত বরণ করার পরে বিএনপিকে রক্ষা করার জন্য বিএনপির ভিতরে এবং বাইরে যারা আকুলভাবে তার কাছে গিয়েছে, বারবার আমরা ছাত্র নেতারাও গিয়েছে, আমাদের কাছে মনে হয়েছে ওই সময় বিএনপিকে রক্ষা করার জন্যে যে দায়িত্বশীল ব্যক্তি হবেন তিনি বেগম জিয়া। তার আগে কিন্তু তিনি রাজনীতিতে ছিলেন না। কয়েকবার তিনি রাজনীতিতে অনীহা প্রকাশ করছিলেন তিনি আসবেন না, কারণ এই রাজনীতির প্রেক্ষাপটেই শহীদ জিয়া রহমান বিদায় নিয়েছিলেন। আমাদের কাছেও তিনি বলেছিলেন, আমরা যখন ছাত্র নেতা অনেকটা রূঢ়ভাবে বলেছিলেন, কিন্তু পরে তিনি স্বীকার শুধু করেননি, প্রাথমিক সদস্য হয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির দায়িত্ব নিয়েছেন, ভাইস চেয়ারম্যান, তারপর চেয়ারপারসন, এবং পরেরটা তো ইতিহাস। আমরা ছাত্র রাজনীতি যখন করি উনি তখন রাজনীতিতে আসছেন। আমি জাতীয় ছাত্র দলের প্রেসিডেন্ট, উনি ওই সময়ের বিএনপির শুরু করলেন এবং চেয়ারপারসন হলেন। অর্থাৎ রাস্তার যে আন্দোলনটা, জি পেশাজীবীরা, এই যে জয়নাল ভাইরা আছেন, আইন অঙ্গন থেকে তাকে সমর্থন দিলেন, আমরা ছাত্ররা সমর্থন দিলাম, যুবদল যুবকরা সমর্থন দিলেন, এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে দীর্ঘ 9টি বছর রাস্তায় হুসেন মোহাম্মদের সামরিক তন্ত্রের বিরুদ্ধে একাট্টাভাবে। ওই সময় প্রলোভন ছিল, নির্মমতা ছিল, জেল খাটার অভিজ্ঞতা হয়েছে তার। এর মধ্য দিয়েও কিন্তু তিনি কখনোই কোনো সময়েই আপোষ করেননি। জি এই জন্যই তিনি আপোষহীন নেত্রী। শুধু ওই সময়টা না, পরের যে 16-18 বছর হাসিনার তক্তে তাওস খান খান করে দিয়েছে। অর্থাৎ তিনি এক জীবনে মুক্তিযুদ্ধ, দুটি গণঅভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী না, সরাসরি অংশগ্রহণকারী বেগম খালেদা জিয়া। সেই জন্য তাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস শুধু না, তিনি 3বারের প্রধানমন্ত্রীর নেতৃত্ব দিয়েছেন যখন বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে। নারী শিক্ষার যে অগ্রগতি, তার আগ পর্যন্ত কিন্তু যদি বিশ্লেষণ করা যায়, একেবারেই বলা যায় নারীরা ছিলেন একেবারেই পিছনে পড়া একটি জাতিগোষ্ঠী। কিন্তু তিনি এই নারী সমাজকে এমনভাবে এগিয়ে এনেছেন শিক্ষা দীক্ষায়, মানে কর্মে, যেটি এখন ইতিহাস। দাদু ভাই, আমি এই কর্মমুখর যে তার সময়টা, সেটা নিয়ে আমি ফিরবো। আমি আবার একটু অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে যেতে চাই। আজকের সেই জানাজার সময়ে দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খান তার জীবন আলেখ্যর কিছুটা অংশ বলেছেন। সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এর আগে বিভিন্ন বক্তৃতায় আপনারা বা আপনাদের নেতারা যে অভিযোগটি করতেন, যে তাকে জেলখানায় রেখে মিথ্যে মামলা দিয়ে তিলে তিলে তার অসুস্থতা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং যে কারণে সে সুস্থভাবে ট্রিটমেন্টটাও ঠিক মতো হয়নি আপনারা বলতেন। এবং এই কারণে মানুষ তো মারা যাবেই, ঠিক আছে, কিন্তু এই অসুস্থতা হয়ে পড়ার পেছনে ঠিকমতো ট্রিটমেন্ট ফ্যাসিস্ট সরকার করেনি, সুতরাং এই দায় শেখ হাসিনার রয়েছে এই মৃত্যুর, এটি নজরুল ইসলাম খান বলেছেন। সেটি নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, নজরুল ইসলাম খান অনেক সিনিয়র নেতা। বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। দুদু ভাইরা ওনারা ওই সময় অবশ্য ছাত্র ছিলেন, আর আমি ছাত্রত্ব শেষ করে 1978 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল গঠনের পূর্বেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কাজ শুরু করেছিলাম। এরকম নারী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, তার যে সেই সময়ের চলাফেরা এবং তার যে সংসার ম্যানেজের যে কর্মদক্ষতা, এইটা আমাকে খুব মুগ্ধ করত তখন। আজকে সেই কথাটা কি
বলতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন আততায়ীরা যখন চিটাগাঙে হত্যা করলো, তারপরে আমাদের এই দলটি খুব একটা ভালো অবস্থার মধ্যে ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন রকম, ওই এক ডাক্তার সাহেব ছিলেন, তিনি একটা দল করতে চাইলেন, দলের মধ্যে একটা ভাঙনের অবস্থা। তখন আমাদের সেই সময়কার সিনিয়র নেতৃবৃন্দ এই দলটাকে ঠিক রাখার জন্য, দলটাকে একটা ভায়াবল অবস্থায় রাখার জন্য তার কাছে গেলেন। তিনি 2-3 বার ফিরিয়ে দিলেন যে না, আমার পক্ষে এটা সম্ভব হবে না এত বড় দায়িত্ব গ্রহণ করা। কিন্তু সাবসিকুয়েন্টলি শি এগ্রিড টু টেক দি রেসপন্সিবিলিটি, এবং তিনি প্রাথমিক অবস্থায় দায়িত্ব নেন। তখন সাত্তার সাহেব ছিলেন, উনি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এরপরে আস্তে আস্তে উনি এই এরশাদ বিরোধী যে আন্দোলন 82-তে, এই আন্দোলনে অন্য অন্য দলের সাথে তিনি একত্রিত হয়ে আন্দোলনটা শুরু করলেন। একটি পর্যায়ে আওয়ামী লীগের সাথে তিনি রাজনৈতিকভাবে একটা জোট বলেন আর ঐক্যবদ্ধতা বলেন, এরকম একটা অবস্থার সৃষ্টি হলো। হুসাইন মোহাম্মদ এরশাদ এই বিএনপিকে ভাঙার জন্য এবং তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তিনি 1986 সনে একটি নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনের পূর্বে উভয় দলের মধ্যে আলোচনা হয়েছিল, যারা এই 86 সনের নির্বাচনে, এরশাদের নির্বাচনে যাবে, সেই নির্বাচনে গেলে সে জাতীয় বেঈমান হয়ে যাবে। তো আওয়ামী লীগ, শেখ হাসিনা ওই নির্বাচনে চলে গেলেন, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জি অটল থাকলেন এবং পরবর্তীতে 88 সনে আর একটা নির্বাচন দিলেন, সেই নির্বাচনে অংশগ্রহণ করলেন না। এবং আপনাদের মনে আছে যে ওই সময় 90 সনের 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করলেন। জি, তো সেই কারণেই মানুষ, সারা জাতি তাকে একটা আপসীন নেত্রী উপাধি তখনই দিয়েছিলেন। এটি কি যে আমৃত্যু তিনি ধরে রাখতে পেরেছিলেন তার এই অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা? হ্যাঁ, সেটাই বলছি। এই যে তার যে আপসীন নেতৃত্ব, জি, এই নেতৃত্বই আজকে তাকে এই এই জায়গায় নিয়ে এসেছে। দেখুন, আপনি যে মামলার কথা বলেছেন, এই মামলায় আমি একজন আইনজীবী হিসাবে আমার দায়িত্ব ছিল মামলা পরিচালনা করার। যে মামলাটিতে তাকে কনভিকশন দিলেন, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি খুব সংক্ষেপে বলছি। জি, তো তার আগে যেদিন মামলাটা রায় হবে, তার আগের দিন আমাদের সকলেই, সিনিয়র নেতৃবৃন্দ, আইনজীবীরা সবাই বলেছিলেন যে ম্যাডাম আপনি বাসায় থাকেন, যদি ওরা তো ধরেই নিয়েছে আপনাকে কনভিকশন দেবে, তো আপনাকে নিলেও বাসার থেকে এসে নিয়ে যাক। ম্যাডাম জিয়া এতই মানে ডিটারমাইন্ড ছিলেন যে তিনি বললেন যদি আমাকে শেখ হাসিনা যদি নিয়ে যায়, জি, ওখান থেকেই নিয়ে যাক, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনগতভাবেই সেটা মোকাবিলা করব, আপনারাও আইনগতভাবে মোকাবিলা করবেন। তারপরে তো আপনার তার বিরুদ্ধে 5 বছরের সাজা হলো। পরবর্তীতে আপনারা জানেন যে আদালতকে কন্ট্রোল করতেন সরকার, সেটা 10 বছর হলো। তাকে রাখলেন, তার বিচার হলো মাদ্রাসা কোর্টে। আলিয়া মাদ্রাসায়, হ্যাঁ, এটাকে আমি বলি মাদ্রাসা কোর্ট, মাদ্রাসা কোর্ট। কারণ এইরকম কোর্ট তো আর কেউ দেখে নাই। এটাকে মাদ্রাসা কোর্ট বলতাম আমি সবসময়, কেন ওই মাদ্রাসায় ঢুকতেও আর পারমিশন লাগতো, লয়ারদেরও পারমিশন লাগতো। জি, একটা কঠিন অবস্থার মধ্যে গিয়েছে সেই সময়টা। যাই হোক, ওনাকে একটা ওই
জেলখানার মধ্যে রাখলেন, যেখানে আপনার কোনো ছাগল গরু এই মানে কোনো মনুষ্য কোনো জাতি থাকতে পারে না, সেরকম একটা জায়গায় ওনাকে রাখলেন। তো আইনের জগতে যেহেতু ছিলাম, সেই জন্য অনেক সময় আইনগত আলাপ আলোচনার জন্য আমাদের দরখাস্ত করে যেতে হতো, যেতাম। তখনই দেখতাম যে হঠাৎ করে আমি একদিন লক্ষ্য করলাম উনি ওনার বাম সাইডটা লাগাতে পারছেন না, বাম হাতটা প্রায় অবশ হয়ে গিয়েছে। তা আমি বললাম যে ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনি তো বাম হাতটা উঠাতে পারছেন নাকি। তো বলে যে জয়নাল আবেদীন, আমি বুঝতে পারছি না যে ওরা একটা ইঞ্জেকশন দেয় আমাকে, কি ইঞ্জেকশন দেয়। তাই আমি বললাম যে ম্যাডাম, এই ইঞ্জেকশনের মধ্যে হয়তো কিছু আছে, সে কারণে আপনার এটা হচ্ছে আর কি। তো আমার মনে হয় যদি এটা অ্যাভয়েড করতে পারেন তাহলে ভালো হয়। এর বেশি তো আর কিছু বলতে পারি না, এইটাই বলে আসি। খাওয়া দাওয়া নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। আমি বললাম যে বাসার খাওয়া খেতে পারলে ভালো, ওদের খাওয়া না খেতে পারলে ভালো। তো তার যে দৃঢ়তা, এবং তিনি তাকে একটা মামলায় না, তাকে তো প্রায় 42টা মামলার মধ্যে তাকে আসামি করেছিল। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, ওনাকে একটা 302 মামলা দিলেন, তাও কুমিল্লাতে। 302 মামলা দিলেন আপনার এই গাবতলীতে। 302 হয়তো সব দর্শকরা বুঝবে না, একটু যদি বলতেন। মানে অর্থাৎ মৃত্যু, ওই যে 302 মানে হলো ওই যে মৃত্যু ঘটানো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 302 আর কি, হত্যা যেটা প্রচেষ্টা। ধারা হত্যা না, প্রচেষ্টা না, হত্যা করা আর কি। ও আচ্ছা আচ্ছা। তেজিব তিনি হত্যা করেছেন আর কি, এরকম হত্যা মামলায় দিয়ে দিলেন। হত্যা মামলার মধ্যে তাকে আসামি করলেন। সেই সমস্ত মামলাগুলো আমরা আইনগতভাবে মোকাবিলা করেছি। কিন্তু ওই যে একটা মামলা, মিথ্যা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা, সেটা হাইকোর্ট পর্যন্ত আসলেন। তারপরে উনি খুবই অসুস্থ হয়ে পড়লেন, তখন পিজি হসপিটালে আনলেন। তখন তাকে আনতে হয়েছে। উনি কিন্তু যখন জেলখানায় গিয়েছিলেন হেঁটে হেঁটেই গিয়েছিলেন। আমার সুযোগ হয়েছিল এইগুলো কাভারেজে। হ্যাঁ, তো আপনিও সেখানে দেখেছেন যে তিনি হেঁটে হেঁটে গিয়েছেন, এবং মামলা মোকদ্দমা উনি আসতেন হেঁটে হেঁটে আসতেন। কিন্তু পিজি হসপিটালে যখন নিল তখন ওনাকে হুইল চেয়ারে করে নিতে হয়েছে। এরপরে তিনি অসুস্থ হয়ে গেলেন। আমরা অনেক চেষ্টা করলাম, কোর্টের মাধ্যমে চেষ্টা করতো, শেখ হাসিনার কথা মতো চলতো, কাজেই কোর্টও আমাদেরকে কোনো বেল দিলেন না। আমরা কয়েকজন আইনজীবী মিলে গেলাম আইনমন্ত্রীর কাছে। আইনমন্ত্রী বলে আমার হাতে কিছু নাই, প্রধানমন্ত্রী বলতে পারবে আর কি। বললাম যে তাকে বিদেশে চিকিৎসার জন্য অন্তত যেতে দেন, তিনি আবার আসবেন। তিনি তো আগেও গিয়েছেন, আবার এসেছেন, আবার আসবেন। তো তারপরে বাধ্য হয়ে আমরা শেখ হাসিনার কাছেও গেলাম, অনেক অনুনয় বিনয় করলাম। তো একটা ল্যাঙ্গুয়েজ আমার কাছে একজন নেত্রী এবং একটা বড় দল বলে দাবি করেন, এবং কি বলে নির্বাচিত প্রধানমন্ত্রী বলে দাবি করেন, তিনি বলে বসলেন যে ওনার তো বয়স হয়ে গেছে, ওনার আর বাঁচার দরকার কি। তখনই আমি আমার বন্ধুদেরকে বললাম যে আমার মনে হয় বেগম খালেদা জিয়াকে উনি যে এই জেলখানার মধ্যেই মেরে ফেলতে চায়, যে কোনো উপায় হোক। কেন স্লো পয়জনিং করে তো মানুষকে জেল খেতে, অনেক ইতিহাস আছে আমাদের জুরিসপ্রুডেন্সের মধ্যেও, আমরা অনেক জিনিস আমরা দেখেছি যে এইভাবে করে জেলখানার মধ্যে কিভাবে মানুষকে মেরে ফেলে আর কি। তো সেরকম একটা অবস্থার মধ্যে আপনার দেখেছি। তবে তাকে অনেক রকম প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা যদি সেই প্রস্তাবের বিষয়টি আলোচনার পরবর্তীতে একটু শুনি। যে না, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। কোনো প্রস্তাবেই উনি গ্রহণ করেন নাই। উনি বলছেন যে যা হবার আমি আইনগতভাবেই মোকাবিলা করব। তো আল্লাহর রহমত, এর মধ্যে হয়েছে আবার করোনা আসলেন। তো যাতে করে মানুষ মনে না করে যে করোনায় মারা গেছে, যাই হোক শেষ পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে একটা দরখাস্ত নিয়ে তিনি ওই বাসায় চিকিৎসার জন্য আসলেন। কিন্তু বিদেশে যেতে পারবেন না উনি, এইটা শর্তযুক্তভাবে। একটা হলো শর্তযুক্ত আর একটা শর্ত মুক্ত।
601-এ বলে আর কি, আমাদের যে সিআরপিসিতে আছে আর কি। তো সেই শর্ত যুক্ত করে দিয়ে ওনাকে দিলেন, আর উনি এত বছর ভোগ করলেন, আর আজকে ফ্যাসিস্ট সরকার বিদায় নিল। খালেদা জিয়া আজকে কোটি কোটি মানুষের জানাজা নিয়ে তিনি আমাদের থেকে চিরবিদায় নিলেন। জি, দুদু ভাই, মা খালেদা জিয়া, দলীয় প্রধান খালেদা জিয়া, সরকার প্রধান খালেদা জিয়া, মূল্যায়নটা আপনার কাছ থেকে শুনবো, তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। মহা উপাখ্যানের পরিসমাপ্তি, আপসীন নেত্রীর জাগতিকভাবে বিদায়। বেগম জিয়া অমর হয়ে থাকবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আলোচনা শুনছিলাম, বিরতির আগেই বলেছিলাম বেগম জিয়া তিনি মা ছিলেন তারেক রহমান, আরাফাত রহমানের। মা হিসেবে খালেদা জিয়া, দলীয় প্রধান হিসেবে খালেদা জিয়া, সরকার প্রধানও ছিলেন খালেদা জিয়া। কোনটাকে কিভাবে মূল্যায়ন করবেন শামসুজ্জামান দুদু? এটা অনেক বড় একটা প্রেক্ষাপট। তিনি রাজনীতিতে আসার আগ পর্যন্ত একেবারে প্রতিবেশী বা তার নিজস্ব গণ্ডির বাইরে তাকে খুব বেশি মানুষ যে চিনেছে জেনেছে এমন কথা বলা যাবে না। জি, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে, খুব সামান্য ক্ষেত্রে, শহীদ জিয়া রহমান ছায়া হিসাবে তিনি ছিলেন। অর্থাৎ বৃহত্তম পরিসরে শহীদ জিয়া রহমান রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধে সরাসরি সেক্টর কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেছেন, রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা করেছেন। উনি ওই সময়গুলোতে জেল খেটেছেন দুই পরিবারের দুই সন্তানকে নিয়ে। তিনি তখন মা, তার সন্তানকে আঁকড়িয়েছিলেন, যে কারণে তাদেরকে নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি জেল খাটছেন। যে কারণে অনেকেই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবেও উল্লেখ করেছেন, কারণ মুক্তিযুদ্ধে তারাও নির্যাতিত, বন্দি জীবনে ছিল, কারাগারে ছিল। এই কথা যেমন আলাপ করবো, ঠিক পাশাপাশি দেখা যাবে যে রাষ্ট্রপতি জিয়া রহমান এক আধবার তিনি বেগম খালেদা জিয়াকে বিদেশের সঙ্গী হিসেবে, বা যেটাকে আমরা অনেক সময় ফার্স্ট লেডি বলি, উনি গেছেন, কিন্তু কোনো রাজনৈতিক মিটিংয়ে উনি ছিলেন এরকম কোনো দৃষ্টান্ত ওই সময় দেখা যায় না। বরঞ্চ শহীদ জিয়া রহমান শাহাদত বরণ করার পরে উনি যখন বিএনপিতে মানে বাংলাদেশের রাজনীতিতে আসলেন, বিএনপির মেম্বারশিপ নিলেন, রাজনীতিতে অংশগ্রহণ করলেন, তখন আরেকটা জীবন, সেটি হচ্ছে রাজনীতিবিদ হিসাবে নিজেকে আস্তে আস্তে অপ্রতিদ্বন্দ্বী একটি নেতৃত্বে উনি গড়ে তুললেন দীর্ঘ 9 বছরের সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, যেটা জয়নাল ভাইও উল্লেখ করলেন। তার সহকর্মী বা সহচর হিসেবে এই যে রাজনীতির তখনটায়, মানে এরকম উল্লেখযোগ্য কি কারণ নাম এখন মনে করা যায় যে যারা, কারণ নিশ্চয়ই তার সহকর্মী ওরকম ওই ধরনের বলিষ্ঠ কেউ 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 হয়তো ছিলেন, এখন যেমন শহীদ জিয়া রহমানের মানে যে টিমটা, জি, সেই টিমটাই পক্ষান্তরে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এটা বিএনপির লিডারশিপ বলছে। জাতীয়তাবাদী ছাত্র দলের যে অংশ, বৃহৎ অংশ, আমি একটু আগে বলেছি ওই সময় আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি। জি, ছাত্রদল ইনটুটো একের বেগম খালেদা জিয়ার সঙ্গে গেছে। এক আধজন যেমন বিএনপি থেকে চলে গেছে, ঠিক তেমনি ওই সময় ছাত্র দলেরও কয়েকজন চলে গেছে, তাতে খুব বেশি ক্ষতি হয়নি। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অধিকাংশ ক্ষেত্রে বা নির্বাচিত সংসদগুলোই জাতীয়তাবাদী ছাত্র দল ছিল, এবং তার বড় অংশটা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিল। অর্থাৎ ছাত্র তরুণদের যে মানে অপ্রতিরোধ্য যে ভূমিকা, সেটা বেগম জিয়া সেই সময় উজ্জীবিত হয়েছে, এবং বেগম জিয়ার সমর্থন আশীর্বাদ পেয়ে ছাত্রদল আরো বেশি উজ্জীবিত হয়েছে। অর্থাৎ মায়ের সংসার যেমন তিনি মা হিসাবে রক্ষা করেছেন, এগিয়ে নিয়েছেন, ঠিক তেমনি রাজনীতিবিদ হিসাবে বিএনপিকে বিকশিত করেছেন, আলাদা মাত্রায় প্রতিষ্ঠা দিয়েছেন। শহীদ জিয়া রহমান বিএনপি যেটা
ক্ষমতার সমর্থন পেয়ে বিএনপি, আর উনি হচ্ছেন বিরোধী দলের সত্যিকারের রাজনীতিবিদ বা রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে রাস্তার আন্দোলনের মধ্য দিয়ে। সেই সময় তিনি এই ভূমিকাটা পালন করেছিলেন। সরকারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন ছিলেন, এটা বলতে গেলে আপনাকে চুলচেরা বিশ্লেষণের থেকে এই কথাটা বলা যায়, তার সময় দেশে এবং বিদেশে একেবারে দুর্নীতিমুক্ত একটি গঠনমূলক পার্লামেন্টে যাচ্ছে। এটা দেখেন খুব মজার ঘটনা, তিনি কিন্তু ভোট পেয়ে 91-এ বিপুল ভোটাধিক্যে তিনি যে সরকার গঠন করেছেন, সেটি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তখন তার গঠনতন্ত্রে উল্লেখিত, মানে বিএনপি রাজনীতিতে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, কিন্তু যারা পরাজিত হয়েছিল, মানে দখলদার প্রধানমন্ত্রী বলি, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সময় তারা সংসদীয় রাজনীতি, এই সংসদের রাজনীতির কবর রচনা করছিল শেখ মুজিবুর রহমান, তার পিতা। সেই কথা একবারও সে উল্লেখ করতো না, মানে শেখ হাসিনা উল্লেখ করতেন না। সে বারবার তার বাপের প্রশংসা করেছে, কিন্তু তার কার্যক্রমের সে যে ত্রুটিগুলো, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে নিয়ে যাওয়া, স্বাধীনতা সামগ্রিক বিপদাপন্ন করা, এই কথা তিনি কখনোই বলতেন না। বেগম খালেদা জিয়া যখন সুশীল সমাজ, পেশাজীবী, মানে আইনজীবী অথবা সাংবাদিক, বিভিন্ন মানুষ এই সংসদীয় ব্যবস্থার পক্ষে কথা বলছেন, তার সঙ্গে কথা বলছেন, বেগম জিয়া কিন্তু শুনে যাচ্ছেন। একটা পর্যায়ে গিয়ে, এটা লক্ষণীয় ব্যাপার, জনগণ সমর্থন করছে রাষ্ট্রপতি শাসিত বিধি ব্যবস্থার যে দল, সেটি হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপি যদি সেই সময় রাষ্ট্রপতি নির্বাচন হতো, বিপুল ভোটার থেকে জয়লাভ করত। কখনো রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে পরাজিত করতে পারেনি। তো স্বাভাবিক নিয়মে উনি সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করলেন। কে করলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অথচ শেখ হাসিনার পরে দাবি হচ্ছে আমি এটা প্রতিষ্ঠা করেছিলাম, আমার উদ্যোগের কারণেই বেগম খালেদা জিয়া এটা করেছিলেন। মানে তার তো অহেতুক দাবি নামা। সে যদি বলতো যে তার পিতার ত্রুটি বেগম খালেদা জিয়া শুদ্ধ করে সংসদীয় ব্যবস্থায় গেছে, এই জন্য আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, তাহলে জাতির কাছে সে আরো বেশি মানে কি বলবো, ধন্যবাদ পাওয়ার যোগ্য হতো। সেই জন্য এটা তো একটা দিক করে আমি কথা বললাম। তো বেগম খালেদা জিয়া প্রথাগত রাজনীতির থেকে না আসলেও যে সংস্কারগুলো রাজনীতির ক্ষেত্রে করেছেন, সরকারি ক্ষেত্রে করেছেন, সেগুলো আপনার কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশে একটা ছোট্ট এক্সাম্পল দিই, তিনি আন্দোলন সংগ্রামের সময় কৃষকদের প্রসঙ্গে, অর্থাৎ 5,000 টাকা কৃষি ঋণ সুদসহ অনেক বেড়ে গিয়েছিল, এটা মৌকুফে করার জন্য বারবার তৎকালীন সরকারের সাথে কাছে তিনি এটা বলেছেন মাফ করার জন্য, কিন্তু উনি এটা তো করেনি না। মানে কৃষকদের একটা, মানে সামান্য কারো 5,000 টাকা বেঁধে নিয়ে, গরু বেঁধে নিয়ে জেলখানায় নিয়েছে। এটা আমার থেকে আমাদের আইনজীবী নেতা, বিজ্ঞ রাজনীতিবিদ জয়নাল ভাই জানেন। সেই সময় এই ধরনের কৃষক নির্যাতনকে উনি ক্ষমতা আসার পরে 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ তিনি মওকুফ করেছিলেন। কত হাজার টাকা সেই ক্ষেত্রে রাষ্ট্রের মানে এখানে ব্যয় করতে হয়েছে, সে সাইফুর রহমান একটা হিসাব দিয়েছিলেন। এটাই জনগণের পক্ষে তিনি যে কমিটমেন্ট করছিলেন, সেটারই একটি অংশ, রাজনীতির একটি অংশ, দেশ পরিচালনের একটি অংশ। শ্রমিকদের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষার কথা বলেছে। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জি, তিনি নির্বাচিত নেতৃত্ব আনার জন্য উদ্যোগ নিয়েছিলেন। ওই সময় অনেক ক্ষেত্রে এরশাদের সময় ছাত্রদল খুব ভালো করলো, ওই সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ছাত্রদল পরাজিত হয়েছে, কিন্তু সেটা মেনে নিছে ছাত্রদল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে কি গৃহিণী, কি রাজনীতিবিদ, কি সরকার প্রধান হিসাবে ভূমিকা পালনে তার সকল পদক্ষেপ ছিল অনন্য একটি দৃষ্টান্ত। আমি এই আলোচনায় আসবো। আমি আবারও অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে আসি। আমরা আজকেও দেখেছি যে জানাজার যে মঞ্চ, সেখানে তার ডকুমেন্টারি দেখানো হচ্ছিল, সেখানে তার বক্তব্য একটা জায়গায় তাকে মনে হচ্ছিল যে সে তো বরাবরের মতোই নম্রভদ্র,
খুব মনে হচ্ছে যে অপরকে একটু হার্ট করে কথা বলবে কিংবা গালির মতো করে কিছু বলবে। রাজনীতিরা যেমন একে অপরকে কথা বলে ছোড়াছুড়ি করে, সেটিও দেখিনি। কিন্তু খুব কঠোর ভাষায় তিনি বলছিলেন, সম্ভবত পার্শ্ববর্তী দেশ কিংবা সেখানে, যে আমরা বন্ধুত্বে রাজি আছি কিন্তু প্রভুত্বে নয়, প্রভুত্ব মেনে নেওয়া হবে না। এই যে সাহস, আধিপত্যবাদের বিরুদ্ধে এরকম শক্ত কথা, সেটি আসলে কোত্থেকে আসলে তার মধ্যে এটি আসলো? দেখুন, দুদুভাই একটা কথা বলেছেন যে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সব সভা সমিতিতে নিয়ে যেতেন তা নয়। আপনি দেখবেন আমেরিকাতে ওই স্ত্রীদেরকে সাথে নিয়ে একসাথে দৌড়বারে গিয়ে মঞ্চে ওঠে। লন্ডনেও একই অবস্থা দেখবেন যে স্ত্রীদেরকে নিয়ে যায়। জি, কিন্তু প্রেসিডেন্ট জিয়াকে আমরা কখনো দেখি নাই যে বেগম খালেদা জিয়াকে এইভাবে নিয়ে গিয়েছে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে যে অর্জন তার, এটা কিন্তু তার সেলফ ডিটারমিনেশন। এইটা কোনো জায়গা থেকে যে ধার করা তা নয়। এখন তার সন্তান হচ্ছে আমাদের নেতা, বর্তমান প্রজন্মের নেতা জনাব তারেক রহমান। একদিকে জিয়াউর রহমানের সন্তান, আর একদিকে বেগম খালেদা জিয়ার সন্তান। জি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনাদের মনে আছে যে 3 বছরের মধ্যে একটা তলাবিহীন ঝুড়িকে সে অত্যন্ত সাহসিকতার সাথে জি, মোকাবিলা করে একটা ভায়াবল কান্ট্রিতে নিয়ে গিয়েছিলেন। এবং সেখানেও কিন্তু তিনি তার শক্ত একটা ভূমিকা ছিল যে আমাদের হিস্সা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এটা তো তাকে কেউ শিখিয়ে দেয় নাই। এটা তার দেশপ্রেম, জাতীয়তাবাদী বোধ এবং জাতীয়তাবাদী রাজনীতির তিনি যেহেতু ধারক এবং বাহক, তার মধ্যে সেরকম একটা স্পিরিট ছিল। তো তারই সন্তান হচ্ছে জনাব তারেক রহমান। এখন পর্যন্ত আপনার দেখেন 17টি বছর তিনি কিন্তু এই দেশে থাকতে পারেন নাই। থাকেন নাই সে কথা বলবো না, থাকতে পারেন নাই। তার কারণ তিনি যেভাবে চলে গিয়েছেন এই দেশ থেকে, আপনারা হয়তো দেখেন নাই, আমার সৌভাগ্য হয়েছিল, দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন, জি, ওনাকে যখন পিজি হসপিটালে নেয় তখন বেগম খালেদা জিয়া গিয়ে ওনাকে দেখেছেন। সেই সময় আমার সৌভাগ্য হয়েছিল সেখানে থাকার। এতভাবে তার উপরে যে অত্যাচার 11 সরকার করেছে, তারপরে যে তিনি বেঁচে থাকবেন এটাও কিন্তু আমরা খুব চিন্তা করি নাই। তা আল্লাহর রহমতে বেঁচে আছেন এবং তার চিকিৎসা ওখানে হয়েছে। চিকিৎসার পরে এই দেশে শেখ হাসিনা যে একটা আধিপত্যবাদ তৈরি করেছিলেন এবং তিনি পার্শ্ববর্তী দেশের সাথে একটা সখ্যতা সৃষ্টি করে ভেবেছিলেন যে আমার ক্ষমতা আর কোনোদিন যাবে না, ক্ষমতার একটা দম্ভ। তিনি জনগণে বলতেন যে জনগণই ক্ষমতার মালিক। আসলে জনগণের যে ইচ্ছা বা জনপ্রতিফলন ঘটানোর সেরকম ব্যবস্থাটাকে উনি রুদ্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটাকে একদম ভঙ্গুর করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার সাথে আর শেখ হাসিনার সাথে কিন্তু তুলনা করা যাবে না। এই জন্য তুলনা করা যাবে না যে দেখুন, উনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে হারেন নাই। একই সাথে শেখ হাসিনা নির্বাচন করেছে, দুদুভাইও জানেন ভালো যে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছে। বেগম খালেদা জিয়া একটা সিটও হারে নাই, 5টাতে 5টাই। 5টাতেই পাশ করেছে। আর শেখ হাসিনা
কোনো রকম করে একটার মধ্যে থেকে এসছে আর কি। যাই হোক, তো আমি যে কথাটি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনি যদি জনগণকে ক্ষমতার উৎস মনে করেন আর জনগণের চলার পথ যদি রুদ্ধ করে দেন, তাহলে পরে সেটা একদিন বাষ্পের মতো, স্ফুলিঙ্গের মতো ফুটে উঠবে। সেটাই হয়েছে এই যে জুলাই বিপ্লব যেটা হয়েছে, এবং এই জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে প্রশ্নটি করেছেন তিনি সাহসটা পেলেন কোথায়? এই সাহসই হচ্ছে জনগণ। তার কারণ আজকে জনগণ যেভাবে বেগম জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেছে, সেই সময় 7 কোটি মানুষ যখন ছিল তখন জিয়া রহমানের প্রতি, আত্মার প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন, এই দুইটা ঘটনাকে আপনি যদি বিশ্লেষণ করেন তাইলেই বুঝতে পারবেন যে এই জনাব তারেক রহমান বিগত 15টি বছর এই দলটাকে এমনভাবে সুশৃঙ্খল অবস্থার মধ্যে রেখেছে, ভাঙতে দেন নাই। বহুবার চেষ্টা হয়েছে, বহু লোকেরে আপনার অফার দিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু কোনোটাই কোনো কাজ হয় নাই। আলটিমেটলি এই দলটাকে ইস্পাত কঠিনভাবে তিনি রেখেছেন, যাতে করে কেউ এখানে হাত না দিতে পারে। তো সেই জন্য বলছি যে তার সাহস, শক্তি সবই হচ্ছে জনগণ। তিনি যেমন বিশ্বাস করেন, সে বেগম খালেদা জিয়াও এটা বিশ্বাস করতেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একই বিশ্বাসী ছিলেন বলেই আজকে এই যে লোকের সমাগম এটা হয়েছে। জি, আমি একটু দুদু ভাই আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে একটু ছোট্ট করে শুনতে চাই। সেটা হচ্ছে যে সবাই মোটামুটি জানি যে বেগম খালেদা জিয়া যে কয়টি আসনে লড়তেন সে কয়টি আসনে বিজয়ী হতেন। এই যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন, তিনি তো দলমতের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন, তাকে অভিভাবক মানতেন, এবং নারীদের একটা মানে বেশিরভাগই সাপোর্ট তাকে দিতেন। তো এই যে এখন তার অবর্তমানে সেই ঐক্যের জায়গাটা, তার যে উত্তরসূরি, তিনি কতটা ধরে রাখতে পারবেন, কতটুকু আশাবাদী? আপনাকে একটা ছোট্ট করে কথা বলি, এটা আমার সমালোচনা না, এটা রাজনৈতিক পথ পরিক্রমার দিকে যদি আপনি দৃষ্টি দেন, এটা আমার ব্যক্তিগত মানে দৃষ্টিতে দেখার যে প্রবণতা। যেমন শেখ মুজিবুর রহমানের বড় সন্তান শেখ হাসিনা, তারপরে সন্তান শেখ কামাল। তো এটা যে শেখ হাসিনার সময় ফ্যাসিজম এবং বিপুল পরিমাণ অঙ্কের টাকা মানে দেশ থেকে লুটপাট করে পাচার করেছে এই গত 15-16 বছরে, এমন ঘটনা কিন্তু না। 72 পরবর্তী সময়ে শেখ কামালকে ব্যাংক ডাকাত হিসাবে সারা বাংলাদেশে পরিচিতি পাওয়া গেছিল। এবং যখন মানে কখনো মানে ওই সময় গ্রেপ্তার হতো, একটা কথা প্রচলিত ছিল, শেখ মুজিবের সাহেবের কাছে টেলিফোন করতো যে একজন গ্রেপ্তার হয়েছে স্যার, কি করব? তখনই উনি তার স্ত্রীকে বেগম মুজিবাকে জিজ্ঞাসা করতো যে শেখ কামাল কি বাসায় আছে। এই ধরনের কথা প্রচলিত তখন, মানে নানানভাবে এই আলোচনা হতো। এটি শেখ মুজিবের জামানাত থেকেই, সময় থেকেই, যখন সরকারে উনি ছিলেন, যেমন তার সময় যে দুর্ভিক্ষ হয়েছিল, এটা স্মরণকালে ভয়ঙ্কর ঘটনা। লক্ষ লক্ষ মানুষ অনাহারে না খেতে পেরে মারা যাচ্ছেন। আর ঠিক সেই সময় 73-তে তিনি শেখ কামালকে স্বর্ণের মুকুট পরিয়ে শুধু বিয়ে দেননি, হাজার হাজার মানুষকে তিনি আপ্যায়ন করছেন দুর্ভিক্ষের মধ্যে। আর এখনকার যদি প্রেক্ষাপট আপনি মানে আলোচনা করেন, খুব সাধারণ পোশাকে আজকের যে মহানায়কের পথে যিনি উদীয়মান জনাব তারেক রহমানকে আমি বলবো, তার বিশ্লেষণে যদি আপনি তার একটুখানি পথ চলাটা দেখেন, খুব সাধারণ। যখন সাইন স্কুলে সে ছাত্র, তাকে আলাদা করে যে প্রেসিডেন্টের
সন্তান, পরবর্তীতে এখন তো তার মায়ের যে উজ্জ্বল অর্থাৎ বেগম খালেদা জিয়া, সেটা কিন্তু সে সময় পরিচিতি ছিল না। পোশাকের আলাদা কোনো বিষয় ছিল না, খুব সাধারণ জীবনযাপনের মধ্যে দিয়ে গিয়েছে। তো ওই পিরিয়ড আর এই পিরিয়ড, অর্থাৎ একজন রাষ্ট্রপতি মানে কিংবদন্তি তুল্য রাষ্ট্রপতি, আর বেগম খালেদা জিয়ার এখন যে আলোচনাটা, সমগ্র জাতির যেটা বললেন অভিভাবকত্ব, তিনি চলে গেলেন। আমার মনে হয় মানুষ নশ্বর জীবন নিয়ে চলে গেছেন, কিন্তু তার আদর্শ, তার লক্ষ্য, তার কর্মজীবন, তার ভূমিকা, এটা আমাদের মধ্যে থেকে যাবে বলেই এমন একজন সেই পরিবার থেকে আমরা পেয়েছি, যেটা তারেক রহমান। শুধু তারেক রহমান লড়াইটা করেনি 16 বছর, বললেন নির্বাসিত জীবন, নির্বাসিত জীবনকে ব্যবহার করো একটি ফ্যাসিস্ট সরকারকে মানে তটস্থ না, পরিবর্তনের ধারায়, আন্দোলনকে সাফল্যের ধারায় নিয়ে যেতে কি করে হয়, সেই শিক্ষা তো বেগম জিয়ার কাছ থেকে এবং তার পারিবারিক ধারা থেকে তো জনাব তারেক রহমান পেয়েছে। জি, আলোচনায় ফিরবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। মহাউপাখ্যানের পরিসমাপ্তি, আপসীর নেত্রীর। আমরা বিরতির আগে আমরা ছিলাম শামসুজ্জামান দুদু, তার আগে কথা শুনছিলাম অ্যাডভোকেট জয়নুল আবেদিন। শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকে একটু আবার শুনি, খালেদা জিয়ার এই যে জানাজায় জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল, সেখানে আসলে এই যে মানুষের ঢল, এই মানুষের ঢল বার্তাটা কি বার্তা দিচ্ছে বলে মনে করছেন? একটু আগেই জয়নাল ভাই একটা কথা বলছিলেন, শহীদ জিয়া মনে করতেন জনগণই সকল ক্ষমতার উৎস। জি, এই ধারারই রাজনীতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মানুষকে নিয়ে শুধু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন এমন না, কিন্তু তাদের জীবনের আমূল পরিবর্তনকে মাথায় নিয়ে, অর্থাৎ তাদেরই একজন হয়ে গেছিলেন। মানে এই জননেত্রী, আপনি যেভাবে আপসীর নেত্রী, দেশনেত্রী যেভাবে ব্যাখ্যা করেন না কেন, মানুষের ছায়া হিসাবে তিনি তাদের পাশে এবং এখন আপনজন হয়েছে। এই যে জানাজাটা, এত মানুষের ঢল কেন? তারা তাকে মনে করছে ইনি তাদেরই মানুষ, আপনজন। একেবারে কখন সে মানে এইসব জায়গায় যায়, সব কিছু কাজ টাজ ফেলে। এবং কেউ কেউ তো আমার কাছে মনে হয়েছে দীর্ঘ পথযাত্রা, যেমন আমি হাঁটতে হাঁটতে যখন যাচ্ছি গাড়ি ছেড়ে, সেই রাস্তাটা কম না। এরকম জয়নাল ভাই একটু আগেই বললেন, সেরকম আমাদের মতো বয়সে যারা আছে, এই দীর্ঘ রাস্তা হেঁটে গিয়ে সেখানে হাজির হওয়া, তরুণদের কথা আলাদা। আমরা হুইল চেয়ারেও দেখেছি। হ্যাঁ, ইয়েস, বলছে 110 বছরের একজন মাদারীপুরের, আমি দেখলাম পত্রিকায় আসছে, সে শুধু অসুস্থ শরীরে ম্যাডামের জানা যায় বলে তিনি এখানে যে দায় মুক্তি, যে আমার একটা দায় আছে তার কাছে, সেই জন্য আমি এসছি, মানে থাকা উচিত। তো মানুষের আপনজনের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ারই অংশ হচ্ছে আজকে এই বিপুল মানুষের স্মরণকালের, শুধু আমার দেশে না, এই ভূখণ্ডে বিভিন্ন দেশে এত বড় জানাজা আপনি লক্ষ্য করতে পারবেন। সেখানে যদিও প্রাসঙ্গিক কিনা জানি না, সেটি হচ্ছে এই মানুষের যে ঢল, একদমই খালেদা জিয়া ফ্যাসিবাদ মুক্ত সময়ে, যখন হয়তো সবাই ভাবছিল যে তিনি সুস্থ হয়ে আবার এদেশের মানুষের কাছে আবার ফিরে আসবেন, দেশ পরিচালনার নেতৃত্ব দিবেন, তখন তার এই যে বিদায়, এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, বা দলের উপরে কোনো প্রভাব, পজিটিভ প্রভাব ফেলবে, ইতিবাচক ফেলবে, ইতিবাচক প্রভাব ফেলবে। তার দল, তার নেতৃত্ব, তার লোকজনই এখন কিন্তু নির্বাচনের প্রার্থী হয়েছেন, দাঁড়িয়েছেন, তারা সরকার গঠন করবেন, বিএনপি, এটাই কিন্তু স্বাভাবিক ধারার মধ্যে আছে। এখন তিনি চলে যাওয়ার পরে মানুষ, আমার বিশ্বাস ধারণা, আরো বেশি আঁকড়ে ধরতে চাবে তার নীতি, আদর্শ, দল, পথ। এবং সেই বিবেচনাতে যে প্রার্থীটা 1 লাখ ভোট পেতেন, এখন সে 2 লাখ ভোটের প্রত্যাশা করতে হবে। আমি এটার জন্যে কিন্তু ওইসব প্রার্থীদেরকে বলবো মানুষের সঙ্গে আরো আঁকড়ে থাকা। তার নেত্রী, তার রাজনীতি, তার দল, তার মার্কা সবই আছে, তারপরেও বেগম খালেদা জিয়া কখনোই হতাশ হতেন না।
লড়াই করতেন। আমরা তো তার পাশে ছাত্র জীবনে ছিলাম, বরঞ্চ আমরা কখনো কখনো হতাশ হয়ে গেলে তার সান্নিধ্যে যখন গেছে তার ভূমিকা কথাতে উজ্জীবিত হয়েছে। সেই মানুষের দল করে আমার কাছে মনে হয়েছে আগামী দিনগুলোতে তার অনুপস্থিতিতে তার যে প্রচেষ্টা, তার যে ত্যাগ, সেটা সাফল্যমণ্ডিত করার জন্য আরো দ্বিগুণ উৎসাহে তার অনুপস্থিতিতে এখন কাজ করা উচিত। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম শামসুজ্জামান দুদুর। আমরা অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে আসি। তা হচ্ছে যে আমরা বিগত ফ্যাসিবাদের সময় দেখেছি যে তখনকার সরকার প্রধান এই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য এবং নানাভাবে নোংরা কথাও বলতেন, এটিও শুনেছি। এই যে তাকে দেখলাম যে তাকে দেশ ছেড়ে পালাতে হলো, কিন্তু যাকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন তিনি দেশের কথা বলেছেন, মাটির কথা বলেছেন, সেই মাটি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখান থেকে আসলে ইতিহাসের এই শিক্ষাটা কি? এই শিক্ষা কি পরবর্তী রাজনীতিবিদরা কতটুকু নেবে? দেখুন, মানুষ আমরা সকলেই বলি যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, কিন্তু আসলে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। তার বাপের যে পতন সেটা সে তো দেখেছে, এবং কি কারণে পতন হয়েছে সেটাও সে জানে। তারপরও তার কি কোনো পরিবর্তন হয়েছে? তার কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ তিনি স্বৈর শাসকের যে যা যা ইনগ্রেডিয়েন্ট থাকা দরকার, প্রত্যেকটা জিনিসের কিন্তু ইনগ্রেডিয়েন্ট থাকে। তো স্বৈর শাসক হওয়ার জন্য যে যে ইনগ্রেডিয়েন্ট থাকা দরকার সেগুলো তার মধ্যে ছিল। আর যদি আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, তার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট ছিল সেটা হচ্ছে দেশ গড়ার ইনগ্রেডিয়েন্ট। আমি আপনাকে একটা কথা বলি, 2001 সনে 1991 ক্ষমতা আসার পরে তিনি দেখেন কতটা সৎ এবং কতটা এই দেশের মানুষের জন্য চিন্তা করতেন। আপনারা শুনেছেন, হয়তো দেখেন নাই, দিদেন কৃষিমন্ত্রী মাজিদুল হক, তার বিরুদ্ধে একটা সামান্য একটা সার কেলেঙ্কারির একটা অভিযোগ এসেছিলেন, সাথে সাথে তাকে মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে দিলেন। কিন্তু এইরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় ছিল, যে অমুক মন্ত্রী ব্যাংক উজাড় করে দিয়েছে, ব্যাংকের টাকা পাচার করছে, অমুক মন্ত্রী আপনার গাছপালা সব বিক্রি করে ফেলছে, মাছ বিক্রি করে ফেলছে, ব্যাংক সব খালি করে ফেলছে, কিন্তু তাদের কি কাউকে কি শেখ হাসিনা বহিষ্কার করেছে? বহিষ্কার করে নাই। তার কারণটা হচ্ছে কি, আপনাকে দেশকে ভালোবাসতে হবে এবং দেশের মানুষের ভালোবাসা পেতে হলে আপনার তাদেরকে তো কিছু দিতে হবে। তো বেগম খালেদা যে ক্ষমতায় এসে জাতিকে অনেক কিছু দিয়েছেন, যতবারই ক্ষমতা এসেছেন জাতিকে অনেক কিছু দিয়েছেন। আপনার তার মধ্যে ধরেন নারীদের যে শিক্ষা ব্যবস্থা বলে গেলেন আর কি, এই শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় সেই জন্য তিনি 12 শ্রেণী পর্যন্ত বললেন যে মেয়েদের কোনো টাকা পয়সা লাগবে না পড়াশোনা করতে, যে কারণে কিন্তু আপনি দেখবেন যে অনেক নারী শিক্ষার দিকে এগিয়ে আসছে। আমরাও এখন দেখতে পাচ্ছি, আমাদের দেশের সর্বোচ্চ আদালতে দেখি যে নারী মেয়েরা যারা এসছে এই প্রফেশনে তারা খুবই ভালো করছে। তার কারণটা কি? এটার কারণই হচ্ছে যে এই যে শিক্ষাক্ষেত্রে সকলের যে একটা পার্টিসিপেশন এবং সকলকে সুশিক্ষায় শিক্ষিত করা, এরকম একটা ধারণা সবসময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। আপনি প্রথমেই বলেছেন যে কেন এত লোক হয়, কেন এত লোক হলো? এই লোক হওয়ার কারণটাই হচ্ছে যে এমন কোনো শ্রেণী পেশা নাই বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তাদের উন্নয়নের জন্য তিনি কাজ করেন নাই, এ কথা কেউ বলতে পারবে না। ব্যাংকের অবস্থা, আপনার রিজার্ভের অবস্থা,
তার সময় এত 3বার তিনি প্রধানমন্ত্রী, কখনো কি শুনেছেন যে ব্যাংকের বোর্ড থেকে সোনা চলে যায়? কেউ শুনে নাই। তো অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বোর্ড থেকে সোনা চলে গেছে। তারপরে বাকি কথা তো বললামই না, যে এত মামলা মকদ্দমা, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা মকদ্দমা দিয়ে তিনি দমন করতে চেয়েছেন মানুষকে। আমরা তো মানুষ, তো সেই মানুষকে দমন করার জন্য তিনি চেষ্টা করেছেন, এবং তিনি একটা ভিশন 41 দিয়েছিলেন, অ্যাজ ইফ হি উইল নট লিভ দি পাওয়ার। তিনি ক্ষমতার থেকে যাবেন না, তিনি অ্যাক্সিলেশন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তো কিভাবে থাকবেন সেরকম একটা স্কিম তিনি নিজে বানিয়ে নিয়েছিলেন। আদালতকে ব্যবহার করে, আপনার নানান কৌশলে, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, ব্রুক্রেটদের ব্যবহার করে, সর্বক্ষেত্রে তিনি সেরকম একটা অবস্থার সৃষ্টি করেছিলেন। তো সব কিছুর মূল হচ্ছে জনগণ। জি, জনগণ এটা ভালো চোখে দেখে নাই, জনগণ এটাকে গ্রহণ করে নাই বলেই তাকে এরকম পালিয়ে যেতে হলো। বলেছিলেন একটি কথা, যে শেখের বেটি কখনো পালায় না, কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে যে জনগণের বিরুদ্ধাচারণ করলে, তাই তিনি যত শক্তিশালী হোক না কেন, কোনো শক্তি তাকে টিকিয়ে রাখতে পারে না। একদম শেষ সময়ে উপনীত হয়েছি। খালেদা জিয়ার এই কবরস্থ করা হয়েছে, পৃথিবী থেকে তিনি চলে গেছেন মহাকালের যাত্রায়। এই সময়ে আপনি জনগণের, দেশের মানুষের জন্য আপনার কিছু বলার আছে কিনা? দেশের মানুষের জন্য আমার বক্তব্য হলো যে এই দেশের মানুষ, এই দেশটি আমাদের সকলের। বেগম খালেদা জিয়া কিন্তু একটি কথা তার মৃত্যুর আগেও বলে গিয়েছেন, যে প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে। কি জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে? এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই দেশটাকে পুনর্নির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। জনগণকে আরও এগিয়ে আসতে হবে, জাতীয়তাবাদের প্রতি তাদের বিশ্বাস পূর্বে যেভাবে ছিল তার চাইতে আরও এগিয়ে আনতে হবে, এবং নেতা কর্মী যারা আছে তাদেরকেও সৎভাবে থেকে দেশের মানুষের কথা চিন্তা করতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে, নিজের কথা নয়, দেশের মানুষের কথা, দেশের কথা, দেশের মাটির কথা যদি ভাবতে পারে, তাহলে পরে এই দেশটিকে আবার পুনর্নির্মাণ করা সম্ভব। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদীন আমাদের সাথে থাকার জন্য। শামসুজ্জামান দুদু ছিলেন, তাকেও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবার মতো আমাদেরও প্রার্থনা মহান রবের দরবারে, বাংলাদেশের অগণন মানুষের ভালোবাসা নিয়ে যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যিনি কেবলমাত্র দেশ, মাতৃকা, দেশের মাটি, মানুষের কথাই চিন্তা করতেন, সেই বেগম খালেদা জিয়া, তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, এবং তার রেখে যাওয়া ভালো যতগুলো কাজ আছে সেই কাজগুলো যেন পরবর্তী যারা রয়েছেন, পরবর্তী প্রজন্ম, পরবর্তী সরকার যারাই আসুক, তারা যেন বয়ে নিয়ে চলেন। এবং তিনি যে গণতান্ত্রিক বাংলাদেশের, কল্যাণমূলক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই কল্যাণমূলক দেশ হিসেবে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। আল্লাহ হাফেজ।